টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। মাত্র কয়েকদিন আগে ট্যাক্স সিজন শেষ হয়ে গেছে, কিন্তু তার রেসটা রয়ে গেছে। অর্থাৎ ট্যাক্স সেই জানুয়ারি মাসের শেষ দিক থেকে আমরা 26 তারিখ থেকে ট্যাক্স রিটার্ন দাখিল করা শুরু করেছিলাম এবং এপ্রিলের 15 তারিখে শেষ করেছি। কিন্তু ইতিমধ্যেই যারা এই জানুয়ারিতেই শুরু করেছিলাম, ফেব্রুয়ারিতে যেই অনেকে আইআরএসের আমরা চিঠি পেয়েছি, আবার এখন পাচ্ছি, হয়তো ভবিষ্যতেও আমরা পাবো অনেকেই। সেক্ষেত্রে এই চিঠি পেলে আমাদের ভেতরে কী ধরনের অবস্থা সৃষ্টি হয়, বা এই চিঠি পেলে আমরা কি করব বা কিভাবে লড়াই করব, এর সঠিক সমাধানটা কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আজকের এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোল এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কাকাতো এজেন্সি এলএলসি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিবিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সম্পৃক্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও ট্যাক্স সিজন শেষ হয়েছে, কিন্তু আপনাদের ব্যস্ততা তো আর কমেনি। সেই সব কিছু ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং আজকে এই আইআরএসের চিঠি পেলে আমরা কি করব, কিভাবে লড়াই করব, এর সঠিক সমাধানটা কি হতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। কারণ আমরা এই ধরনের চিঠি পেলে প্রথমে যে চিঠি হয় যে খুবই ঘাবড়ে যাই, আমরা ভয় পেয়ে যাই, না জানি কি হয়ে যাবে, না জানি আইআরএস আমাদের কাছে বা আমাকে কি জরিমানা করবে, কি কোন ধরনের অসুবিধার মধ্যে পড়বো, নানান চিন্তা আমরা করে থাকি। আসলে তো বিষয়টি হয়তো অতটা কিছু নয়, অনেক তথ্য জানার জন্যই তারা করে এই চিঠি পাঠিয়ে থাকে আমাদের কাছে। তো প্রথমেই আপনাকে আমি বেশ কয়েকটি প্রশ্ন করে রাখতে চাই, যাতে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার আলোচনাটি চালিয়ে যেতে পারেন। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আইআরএস যে মূলত কি কি কারণে আমাদের মতো ট্যাক্স পেয়ার যারা আছি তাদের কাছে এই চিঠি পাঠিয়ে থাকে, চিঠি পাঠালে কি সব চিঠি অডিটের আগাম সতর্ক বার্তা দেয় কি না, বা সব আইআরএসের চিঠি কি খারাপ বার্তা বহন করে, নাকি কোন ধরনের নোটিশ, যদি আমরা বলি সাধারণ তথ্য হতে পারে, আর কোনো জরুরি পদক্ষেপ হতে পারে ইত্যাদি কোনো কারণেও তারা দিয়ে থাকতে পারে। এবং বর্তমানে সবচেয়ে বেশি কোন ভুলের কারণে আইআরএস আমাদেরকে বা ট্যাক্স পেয়ার যারা আছি তাদেরকে নোটিশ দিচ্ছেন, সেটা কি আয় রিপোর্টিং, ডিপেন্ডেন্ট ক্লেম, ক্রেডিট, নাকি অন্য কিছুর কারণে আমাদের কাছে চিঠি আসছে। এবং সবশেষ যে প্রশ্নটি আমরা করে থাকি, যেটা আমরা সবসময় করে থাকি, যে অনেকেই আইআরএসের চিঠি আসলে আমরা খুলে দেখি না বা দেরিতে দেখি, সেক্ষেত্রে আমাদের এই নেগলিজেন্সির কারণে আইনি বা আর্থিক পরিণতি কতটা গুরুতর হতে পারে, জনাব পারভেজ কাজী? ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ একসাথে অনেকগুলো প্রশ্ন টেবিলে রাখার জন্য। আমি যদি পারি সবগুলোই কভার করার চেষ্টা করব। যদি কিছু মিস করি আপনি আমাকে ধরিয়ে দিবেন। প্রথম জিনিস যেটা হচ্ছে, আপনি বললেন যে আইআরএস এর সব চিঠি কি অডিটের আগাম বার্তা দেয় কিনা, কোনো অশনি সংকেত আছে কিনা, এবং এটা পেয়ে নার্ভাস হবার কিছু আছে কিনা, চিঠি পাওয়া মাত্রই কি ভয়ের কোনো কিছু কিনা। তো সেটার উত্তরে আমি বলবো যে আইআরএস এর সকল চিঠি কিন্তু ভয় পাবার কিছু নেই। অনেক চিঠিতে আইআরএস আইডি ভেরিফিকেশন করতে বলছে, এবং এটা একটা কমন ইস্যু। অনেকেই চিঠি পাচ্ছে এবং তাদেরকে আইআরএস অনলাইন পোর্টালে ঢুকে অথবা বাই ফোন
তারা যেন তাদের আইডি ভেরিফাই করতে পারে সেটার সুযোগ দিচ্ছে। এবং আইআরএস বলছে এটা ট্যাক্স পেয়ারের প্রোটেকশনের জন্য তারা এটা করে থাকে, এবং তাদের প্ল্যান আগামী 5-6 বছরের মধ্যে 80% ট্যাক্স পেয়ারের আইডি ভেরিফিকেশন ওরা কমপ্লিট করবে। তো আইডি ভেরিফিকেশনের সুযোগটা হচ্ছে যে আমার ট্যাক্স ফাইল আর অন্য কেউ করতে পারবে না। মানে এই ট্যাক্স ফাইল নিয়ে যে ফ্রড হয়, এর ফাইল ও করে বসে, রিফান্ডটা সে তার ঘরে নিয়ে যায়, আর যে রিফান্ড আশা করছিল সে কিছুই পেল না। এই জিনিসগুলো যেন না ঘটে, এটাকে বন্ধের একটা উদ্যোগ আইআরএসের, যে আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করবে। এবং এটার জন্য চিঠি পাচ্ছে অনেকেই, এবং চিঠি পেয়ে যা হয়, অনেকে চিঠি খুলেও না। অনেকে বলে যে ভাই একটা চিঠি পেয়েছি, আপনি কখন অফিসে থাকবেন, আমি নিয়ে আসব। আমরা সব সময় বলে থাকি আপনি চিঠি আনবেন, ভালো কথা, আমরা আছি ট্যাক্সের পর এই সার্ভিসটা দেওয়ার জন্য। আপনি সাথে করে কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা আনবেন। আমার ট্যাক্স ফাইল কেন আপনার কাছে নাই? আমার কাছে আছে, আমার কম্পিউটারে, হার্ড কপি নাই। ওই চিঠির কোনো জায়গা যদি আপনাকে আমাকে বোঝাতে হয়, আপনার হার্ড কপি আমাকে সাহায্য করবে। কারণ আপনারা তো ট্যাক্স যখন ফাইল করেন তখন একটা হার্ড কপি দেন, ফাইল করেই তো দিয়ে দেন। আমরা ফাইল দেই সকলকে, এবং আমরা কিন্তু বাই ল দিতে বাধ্য এ সাইন্ড হার্ড কপি অফ দ্য ফাইল। তারপর অনেককে আমরা সফট কপিও দিয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা অনুরোধ করে থাকি যে আপনি হার্ড কপিটা হাতে করে চিঠিটা সহ আপনি আসবেন। উনি আসার পর, যেমন গতকালকের একটা ঘটনা, একজন চিঠি পেয়েছে, তো আইআরএস এই চিঠিটার নাম্বার হচ্ছে CP2000। আইআরএস বলছে লিফটের থেকে তোমার ইনকাম ছিল 55,000 কিছু, তুমি সেটা দেখাওনি তোমার ট্যাক্স ফাইলে। এবং চিঠি উনি যথারীতি খোলেন নাই, আপনি যেটা বললেন। আমি চিঠি খুললাম, পড়লাম, ওনাকে বললাম যে ভাই আপনি লিফটের এটা তো দেখান নাই। উনি বলল আমার যা ছিল সব আপনাকে দিয়েছি, আমার উবার ছিল, আমার লিফট ছিল, সব ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছে। আমরা করি কি, যখন ফাইলটা দেই আমরা কিন্তু উনি যেই ডকুমেন্টগুলো দিছে সেগুলো তো আমরা স্ক্যান করে নিয়েছি, কিন্তু হার্ড কপি ডকুমেন্টগুলো উনার ফাইল ঠিক পিছনেই আমি স্টেপল করে দিয়েছি ফাইলে। তো আমি বললাম যে ভাই আমরা ইউজুয়ালি আপনার ডকুমেন্ট আপনাকে ফেরত দিয়ে থাকি। তো আমি ওখানে উল্টিয়ে দেখলাম যে ওনার এলিট আছে, সেই 1099 সেটা আছে, উবারের ট্যাক্স সামারি আছে, কিন্তু লিফটের কোনো কিছু নেই। তো আমি বললাম যে ভাই লিফট তো আপনি আমাকে দেন নাই। উনি বললো যে হ্যাঁ দিছি। এই যাই হোক, আমি বললাম দিলেও ভাই এই যে দেখেন আপনার ফাইলের মধ্যে এটা নেই। উনি হার্ড কপি নিয়ে আসাতে এইটা আমার জন্য সহজ হলো ওনাকে বুঝাতে। উনি তখন মনে করতে পারলেন যে উনি উবারের ট্যাক্স সামারিটা কোনো কারণে মানে ওপেন করতে পারছিল না। তো উনি এক পর্যায়ে ধরে নিয়েছে তাহলে বোধহয় লিফটের ট্যাক্স সামারিটা লিফট দিবে না। তো যাই হোক, পরে উনাকে বুঝালাম যে এটা করা হয়নি, অতএব CP2000 আপনি অ্যাগ্রি করেন যে এটা করা হয়নি, কিন্তু এটা এখন করতে গেলে স্কেডিউল সিতে যাবে এবং এক্সপেন্সেসগুলো ক্লেম করা হয় নাই, যেহেতু ইনকামই দেখানো হয় নাই, এক্সপেন্স দেখাবো কী করে। তো সেই কারণে ফাইলটাকে আমাদেরকে অ্যামেন্ড করতে হলো, ওনার ইনকামটা অ্যাড করতে হলো ফাইলের সাথে, এবং ওই লিফট রিলেটেড যেই এক্সপেন্সগুলো সেগুলো ক্লেম করে ফাইলটা ওনাকে বুঝিয়ে দিলাম। তো আইআরএস থেকে যে চিঠি আসে, আমরা প্রথমেই হচ্ছে রিড ইট কেয়ারফুলি, আপনারা খুব সাবধানে চিঠিটা ওপেন করবেন। এবং আমি সাধারণত বলে থাকি, অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, আমি বলি চিঠিটা 3 বার পড়বেন।
আমার ক্লায়েন্টরা বলে যে পাস ভাই আমি বুঝবো না, আমাকে দিয়ে 3 বার কেন পড়াবেন? আমি বলি 3 বার পড়লে আপনি কিছুটা হলেও বুঝবেন, একবার পড়লে বুঝবেন না। আর চিঠি যদি না খোলেন তো সারা জীবনও বুঝবেন না, বোঝার চেষ্টাটাও করলেন না। তো 3 বার পড়বেন, দেন স্টে কাম, এবং যখন পড়বেন ঠান্ডা থাকবেন, রাগান্বিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। চিঠিটা আগে ওপেন করেন, পড়েন এবং অ্যাক্ট প্রম্পটলি। চিঠিতে একটা ডেডলাইন আছে, সেই ডেডলাইনটাকে মেনটেন করবেন। আর চিঠিটা যখন পড়বেন, বুঝতে না পারেন আমরা আছি, আমাদের কাছে আসবেন, আমরা বুঝিয়ে দিব কি কি ডকুমেন্টস অথবা কি কি জিনিস চাচ্ছে। এবং এই যে CP 2000 এবং আরেকটা চিঠি আছে CP 75, এটা খুব কমনলি লোকজন আজকাল পাচ্ছে। এই চিঠিগুলো হচ্ছে কম্পিউটার প্যারাগ্রাফ, CP স্ট্যান্ডস ফর কম্পিউটার প্যারাগ্রাফ, এবং এই চিঠিগুলো কম্পিউটার জেনারেটেড। আর কিছু চিঠি এসে থাকে ওইগুলো LT হচ্ছে লেটারের মানে সংক্ষিপ্ত সংস্করণ, LT চিঠি। এই দুটো আরও কোড ইউজ করে, তো IRS এর কমন এই দুটো কোড, CP এবং LT। এই চিঠিগুলো লোকজন ইদানিং বেশ পাচ্ছে, এবং ইদানিং অনেকেই কমপ্লেন করছে তার রিফান্ড দেরি হচ্ছে আসতে। এই ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে ওভারটাইম নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, যেহেতু বছরের মধ্যবর্তী সময়ে বিলটা পাস হয়েছে, এবং মধ্যবর্তী সময়ে গিয়ে অনেক এমপ্লয়ার প্রপারলি ওভারটাইম রেকর্ডেড করতে পারে নাই ইন W2 অর ইন পেস্টাবেও ওরা আমরা দেখেছি 2 ধরনের ওভারটাইম আসছে। একটা হচ্ছে প্রিমিয়াম ওভারটাইম, আর একটা রেগুলার ওভারটাইম। এখন প্রিমিয়াম ওভারটাইম নিয়ে কথা ছিল, সেটাই আমরা ক্লেম করব। কিন্তু অনেক ট্যাক্স পেয়ার আমাদেরকে জোর করেছে, সে তার হিউম্যান রিসোর্সের সাথে কথা বলেছে, তারা বলছে তোমার ওভারটাইম যে রেগুলার ওভারটাইম, সে ফর এক্সাম্পল $20,000, এটা তুমি ক্লেম করবে, নট 5,000 প্রিমিয়াম ওভারটাইম। এটার সাথে তোমার ট্যাক্স ফাইলের সম্পর্ক নাই। এবং আমাদেরকে দিয়ে অনেক ট্যাক্স প্রফেশনালকে তারা ইনসিস্ট করেছে, এবং আমরা ওটা করেছি, ক্লেম করেছি। এই ফাইলগুলো কিন্তু এখন আটকে গেছে, রিফান্ড দিচ্ছে না। কিছু কিছু ফাইল হয়তো রিলিজ হয়েছে, কিন্তু মোস্ট ফাইলগুলো একটু এক্সামিনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা IRS মিলিয়ে দেখছে যে এখানে যেই ক্লেমটা করা হয়েছে, যেই ডিডাকশানটা চাওয়া হয়েছে, এটা প্রপার কিনা। আর অনেক চিঠি এসে থাকে, এটা মানে আপনার ইনকাম ইনফরমেশন, মানে আপনি যে ট্যাক্স ফাইল করেছেন এটা আন্ডার রিপোর্ট হয়েছে আপনার ইনকাম। যেহেতু আমরা W2 পাই, 1099 পাই, যেমন ট্যাক্স পেয়ার পায়, ঠিক তেমনি IRSও এটার একটা কপি পায়। এবং IRS যখন ফাইলটাকে, এটা IRS কিন্তু কোনো ব্যক্তি না, কম্পিউটার মেশিন যখন এই ফাইলটাকে ম্যাচ করে এবং করতে গিয়ে মিসম্যাচ পায়, যে ক্লায়েন্টের ইনকাম দেখানো হচ্ছে হয়তো সে 40,000, কিন্তু IRS এর রেকর্ডে দেখা যাচ্ছে তার ইনকাম হচ্ছে 60,000, তো 20,000-এর একটা গ্যাপ, তখন IRS একটা চিঠি জেনারেট করে। এই চিঠি মানে বিষয়টা জানার জন্য বা ইয়া করার জন্য, এবং সে এগ্রি করলো কিনা এটাও জানতে চায়, যে এই ডিফারেন্সটা আমরা যেটা ধরেছি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, না, এমপ্লয়ারের নাম ঠিকানা দিয়ে দিচ্ছে যে এই এমপ্লয়ার থেকে আমরা একটা W2 অথবা 1099 পেয়েছি এই নাম্বারের, ডু ইউ অ্যাগ্রি। অনেকে হয়তো অ্যাগ্রি করে না, অনেক কিছু হয়তো অ্যাগ্রিয়েবল না, ওই এমপ্লয়ারের সাথে অনেকে কাজ করে নাই, কিন্তু সে ডকুমেন্টটায় সিগনেচারের একটা স্পেস আছে, ওখানে সাইন করে ছোট একটা নোট দিয়ে দিছে, আই ডিডন্ট ওয়ার্ক ফর দ্যাট এমপ্লয়ার। এটা রং। ওই ডকুমেন্টে সাইন করার অর্থই হচ্ছে ইউ অ্যাগ্রি,
তুমি যদি ডিসঅ্যাগ্রি করো, তাহলে তুমি অ্যাড এ সাইন স্টেটমেন্ট, তুমি একটা স্টেটমেন্ট দিবা যে এই এমপ্লয়ারের সাথে তুমি কখনো কাজ করো নাই, অথবা হয়তো কাজ করেছো 2024-এ এবং 24-এই তার সাথে তোমার লাস্ট জব ছিল। অনেক এমপ্লয়ার করে ভুলবশত 25-এও তাকে ক্যারি করে তার নাম ইনফরমেশন যেহেতু সব ওদের কাছে আছে, ওর নামে একটা W2 ইস্যু করে দিয়েছে এবং হি নেভার ওয়ার্কড। তো এই ধরনের সমস্যাগুলো হয় এবং এগুলোতে আইআরএস সাধারণত যেটা এক্সপেক্ট করে যে আপনি যদি অ্যাগ্রি করেন দেন ইটস ফাইন, পেমেন্ট অপশান আছে, আপনি সব কিছু অ্যাগ্রি করছেন, যদি ফুল পে করে ফেলতে পারেন করে ফেলেন, অথবা যদি আপনি পেমেন্ট অপশানে ইনস্টলমেন্ট পেমেন্ট প্ল্যান চান, ইউ মে কল আইআরএস, আপনি আইআরএসকে কল করবেন and they will be happy to give you a payment plan. আমি এই কারণে বলি তারা খুব খুশি হবে আপনাকে একটা পেমেন্ট প্ল্যান দিতে, এই কারণে আপনার যদি ট্যাক্স ডিউ থাকে 1500, আপনাকে পেমেন্ট প্ল্যান দিয়ে ওরা আপনার কাছ থেকে 2500 কালেক্ট করবে। তো ওর জন্য আইআরএস সবসময় পেমেন্ট প্ল্যানকে খুব এনকারেজ করে। তুমি একসাথে দিতে পারছো না, কোনো অসুবিধা নাই, আমাকে একটু একটু করে দাও, এবং 72 মাসের ইনস্টলমেন্ট প্ল্যান দেয়। তার মানে আপনি যদি 2000 টাকা ও করেন, ইউ উইল এন্ড আপ পেইং 8000 যদি ওই 72 মাসের ইনস্টলমেন্ট না হয়। হ্যাঁ, তো ওর জন্য আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে রিকমেন্ড করি যে আইআরএস এর সাথে যত কম সময়ের মধ্যে মানে জরিমানা বা ইন্টারেস্ট যাতে না দিতে হয়। আরেকটা কথা এখানে, আচ্ছা, আপনাদের আরেকটি কথাটা শুনবো আমরা। একজন দর্শককে অনেকক্ষণ ধরে টেলিফোন লাইনে রেখে দিয়েছি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রানা ভাইয়ের অনুকরণে শুরু করতে চাই। প্রিয় অনুষ্ঠান, প্রিয় অতিথি এবং প্রিয় উপস্থাপক, সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার প্রতিবারের মতো দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার এক বন্ধু, সে ভুলে তার ছেলেকে ক্লেম করেছিল ডিপেন্ডেন্ট হিসেবে, যদিও সে চাকরি করে জানতো না। পরবর্তী সে অ্যামেন্ডমেন্ট করেছে, প্রায় 2 সপ্তাহ হয়েছে, এখন তার ইয়েটা দেখিয়েছে অ্যাকসেপ্টেড, কিন্তু এখন পর্যন্ত তার ছেলে যখন ফাইল করছে প্রতিবারই রিজেক্ট করছে। এটা কি করা যায়? 1 নম্বর। 2 নম্বর হলো, আমার এক প্রতিবেশী, সে ট্যাক্স ফাইল করেছে, সে ফেডারেলি কিছু রিফান্ড পাচ্ছে এবং স্টেটে তাকে কিছু ফেরত দিতে হচ্ছে। একই ব্যাংক নম্বর দিয়েছে, স্টেট তার টাকা কেটে নিয়েছে, কিন্তু তাকে চিঠি পাঠিয়েছে ফেডারেল থেকে যে তোমার ব্যাংক রিফান্ড নিচ্ছে না। এই চিঠি পেয়ে সে ঘাবড়ে গেছে। এখন এই মুহূর্তে দুজনে কি করণীয়? ধন্যবাদ। এই দুটি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এবং সম্ভবত সানি সাহেব টেলিফোন করেছেন, ওনার কণ্ঠস্বরে যেটুকু বুঝলাম সানি ভাই বোধহয়। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় প্রশ্নটা ভেরি কমন এবং আমারও কিছু ক্লায়েন্ট চিঠি পেয়েছে এবং আইআরএস চিঠিতে লিখছে যে তোমার রিফান্ড আমরা তোমার ব্যাংকে দিতে পারিনি, এবং এটা যাকে লিখছে সে আইআরএসকে কিন্তু 6000 সামথিং সে ট্যাক্স ও করতো, সে পে করেছে, তার রিফান্ড পাওয়ার কথা না। তো এখানে সানি ভাই, আমি যেটা ফিগার আউট করেছি, যেটা হয়েছে, আমার যেই ক্লায়েন্ট আইআরএসকে পে করেছে এবং আইআরএস থেকে বলা হচ্ছে যে তোমার রিফান্ড তোমাকে আমরা দিতে পারলাম না, তোমার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশনের সঠিক নয় বলে। এইটা জেনারেট করেছে এই কারণে আমি যেটা ধারণা করছি, আমি জানি না, আমি ক্লায়েন্টকে বলেছি ফোন করে আইআরএস থেকে এটা ফাইন্ড আউট করার জন্য। আমরা যখন তার ফাইল করেছি, আমরা কিছু এস্টিমেটেড ট্যাক্স পেনাল্টি তার পেমেন্টের সাথে অ্যাড করেছি। এখন এস্টিমেটেড ট্যাক্স পেনাল্টি এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। এস্টিমেটেড পেনাল্টিটা তো এক্সেস হয়ে থাকলে আমরা আশা করছি আইআরএস ওই এক্সেস পার্টটুকু হয়তো তাকে রিফান্ড করবে।
সেই কারণেই হয়তো এই চিঠিটা জেনারেট হয়েছে। না একই ব্যাংক ইনফরমেশন এই ক্লায়েন্টেরও স্টেটের রিফান্ড পাওয়ার কথা ছিল, সে পেয়েছে এবং আইআরএসকে পে করেছে। আইআরএস বলছে যে তোমার ব্যাংক ইনফরমেশন সঠিক না থাকার কারণে আমরা তোমাকে রিফান্ডটা দিতে পারলাম না। তো এইটা এই কারণে হতে পারে, আদারওয়াইজ কেন ঘটছে আমি জানি না। আমার 2 জন ক্লায়েন্ট পেয়েছে এই চিঠি, 2 জনই আইআরএসকে পে করেছে এবং আইআরএস বলছে, এবং 2 জনের ফাইলেই আমি দেখলাম যে এস্টিমেটেড পেনাল্টি আছে। হতে পারে সেই এস্টিমেটেড পেনাল্টির পার্শিয়াল রিফান্ড হয়তো আইআরএস করতে চাচ্ছে। তো আমি ওদেরকে বলেছি নার্ভাস হওয়ার কিছু নাই। আইআরএস ইদানিং আইআরএস কিন্তু চেক লেখাটা পছন্দ করছে না এবং ওরা বলে দিচ্ছে যে ওরা আগামীতে চেক আর দিবে না। তবে যাদের এই সার্কামস্ট্যান্স তাদেরকে বলেছি পেলেও পেনাল্টি অ্যামাউন্ট খুব সামান্য ছিল এবং সেখান থেকে যদি রিফান্ড আসে 50-60 টাকার উপরে রিফান্ড আসবে না। অতএব আপনারা অপেক্ষা করেন, দেখেন আইআরএস আপনার ব্যাংকে দিতে পারে নাই, হয়তো আপনাকে চেক রিটার্ন করবে। এটা হচ্ছে একটা দ্বিতীয় প্রশ্নটা। আর প্রথম প্রশ্নটা ছিল সানি ভাইয়ের। সানি ভাই যদি লাইনে লাইনে নেই, কি যেন ওনার রিজেক্ট হচ্ছে এক্সপেক্টেড। হ্যাঁ মনে পড়েছে। সানি ভাই আপনার প্রথম প্রশ্নটি ছিল আপনার বন্ধু তার ছেলেকে ডিপেন্ডেন্ট দেখিয়েছে কিন্তু উনি জানতেন না ছেলে তার নিজেরই ইনকাম আছে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি ফাইল করবে। তো আপনার বন্ধু ফাইল অ্যামেন্ড করেছে 2 সপ্তাহ হলো। এটা গো থ্রো করতে মিনিমাম 4 to 5 উইকস লাগবে। তো 2 সপ্তাহ অনেক অল্প সময়, আপনাকে আরও 4 থেকে 5 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি এবং 5 সপ্তাহ কখনো 6 সপ্তাহ পর গিয়ে ওই প্রিভিয়াস ফাইল থেকে, বন্ধুর ফাইল থেকে ছেলে সম্পূর্ণরূপে বাদ পড়বে, তখনই ছেলে গিয়ে ইলেকট্রনিক্যালি ফাইল করতে পারবে। আদারওয়াইজ তাকে অপেক্ষা করতে হবে। কেউ যদি ম্যানুয়ালি ফাইল করতে চায় করতে পারে, কিন্তু সেটা ঠিক হবে না, তাকে আরও 2 সপ্তাহ আর 3 সপ্তাহ অপেক্ষা করতে বলেন। তার মানে সময়ের ব্যবধান থাকার কারণেই তার ছেলের এই ফাইলটি রিজেক্ট হচ্ছে, তাই তো? তার মানে 5 সপ্তাহ পরে গেলে বা 6 সপ্তাহ পরে গেলে বাবার ফাইল থেকে ওকে কমপ্লিটলি বের হতে হবে। বের হয়ে তারপর ইলেকট্রনিক্যালি ফাইল করলে ওরা বলবে যে মানে তারা মেসেজ দেবে যে এই ফাইলটা মানে ট্যাক্স পেয়ার কারো ফাইলের ডিপেন্ডেন্ট হিসেবে ফাইল করা হয়েছে, তো অতএব ফাইলটা রিজেক্ট হবে, ছেলের ফাইলটা। তো বাবার ফাইলটা সম্পূর্ণ গো থ্রো করলে ইলেকট্রনিক্যালি এবং ছেলে ওখান থেকে কমপ্লিটলি বের হয়ে গেলে তখন ছেলের ফাইলটা নিয়ে নিবে আইআরএস। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আপনি প্রায়শই প্রশ্ন করে থাকেন এবং আপনার নামও বলে থাকেন, আজকে যদিও বলেননি কিন্তু আপনার কণ্ঠস্বরে আমি বুঝেছি আপনার নাম সানি। তো আপনার এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো জনাব পারভেজ কাজী, আমরা পেমেন্ট প্ল্যানের সেই আরেকটি কথায় যে আপনাকে থামিয়েছিলাম আমাদের প্রিয় দর্শকের টেলিফোনের জন্য, তো এই আরেকটি কথাটি কি? আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছিলাম যে যারা আইআরএসকে ট্যাক্স ও করে এবং লার্জ অ্যামাউন্ট অফ পেনাল্টি ও করে, সেই সাথে হয়তো লেট ফাইলিংয়ের কারণে হতে পারে অনেকগুলো টাকা ও করে, লেট ফাইলিংয়ের পেনাল্টি অনেক হাই। তো আইআরএস কিন্তু লাইফ টাইমে একবার পেনাল্টি আপনাকে ওয়েভ করে। আচ্ছা, তো ওর জন্য আপনার পেনাল্টি আসছে 200 টাকা, আপনি সেই লাইফ টাইমে ওয়ান্স ইন এ লাইফ টাইম যে পেনাল্টি ওয়েভারটা পান, আমরা তখন সেই সুযোগটা নিতে বলি না, তার থেকে বলি যে বেটার আপনি 200 পে করে দেন, যেহেতু ইউ নেভার নো ইন ফিউচার বড় ধরনের একটা পেনাল্টি আপনাকে হিট করতে পারে। তো এটা সেই দিনের জন্য রেখে দেন। কারো যদি পেনাল্টি অ্যামাউন্ট অনেক বেশি হয়ে থাকে তখনই আমরা ওটাকে ব্যবহার করতে বলি। সেটা হচ্ছে আপনি একবার
বিজনেসে হোক ইন্ডিভিজুয়ালে হোক, যে কোনো ফাইলিংয়েই লাইফে একবার আইআরএস আপনার পেনাল্টি ওয়েভ করে, তো সেটাও জেনে রাখা ভালো। আর আইআরএস এর চিঠির রেসপন্স অবশ্যই ইন রাইটিং হতে হবে, এবং অরিজিনালস কখনো আইআরএসকে দেবেন না। আইআরএসকে দিবেন কপিজ, এবং অরিজিনালস আপনার রেকর্ডের জন্য রাখবেন। এবং আইআরএসের একটা আপলোড ডকুমেন্ট টুলস, আপনি টুলস আছে যেখানে গিয়ে আপনি আইআরএসকে যে রেসপন্স দিচ্ছেন সেটা আপনি অনলাইনে গিয়ে করতে পারেন, অথবা আপনি বাই মেলে যদি করেন, আমরা রিকমেন্ড করে থাকি এই ধরনের সেন্সিটিভ চিঠির রেসপন্স অবশ্যই সার্টিফাইড মেলে করবেন, যেন আইআরএস এটা রিসিভ করেছে এরকম একটা প্রমাণ আপনার কাছে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি উত্তর দিয়েছেন কিন্তু আইআরএস বলছে যে তারা এটার কোনো রেসপন্স পায়নি, তো তখন এটা আরও বেশি ক্ষতির কারণ হতে পারে। অন টাইম রেসপন্স করেছেন কিন্তু আইআরএস বলছে, এবং আপনি অনেকেই জিজ্ঞেস করে আমি কোথায় উত্তর দিব। চিঠিটা যেখান থেকে আসছে সেখানে রেসপন্স দিবেন। ওরা অনেক সময় একটা পেমেন্ট কুপন দেয়, আবার সেটার ঠিকানা থাকে আরেক জায়গা। অনেকে ভুল করে ওই পেমেন্ট কুপনের জায়গায় রেসপন্স করে দেয়, তো সেটা কিন্তু উচিত হবে না। আর যখন আইআরএস চিঠির রেসপন্স করছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, চিঠিটা একটু অ্যানালাইজ করুন, ফাইন্ড আউট করুন, আপনার ফাইলের সাথে চিঠিটার অ্যাকিউরেসিটা একটু পরখ করে নিন। মানে আইআরএস যে বলছে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম এই, সেটা আপনার ট্যাক্স ফাইলের সাথে ম্যাচ করছে কিনা দেখে নেন, অথবা আমাদের কাছে আসুন, আমরা দেখে দিব সেই জায়গাগুলো। এবং আপনি কি কি জিনিস চাচ্ছেন, কোন বছরের ফাইল এটা, যদি এটা 25-এর ফাইল নিয়ে অথবা 23-এর ফাইল নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করে থাকে এবং কোনো একটা এন্ট্রি নিয়ে ওদের কোনো সন্দেহ থাকে, আপনি 22-এও সেখানে এন্ট্রি করেছিলেন সেটা ওরা ধরে নাই, এই ধরনের অ্যান্সার করবেন না। মানে আপনাকে আরও ওপেন করে দিবেন না। যেখানে আইআরএস যেই প্রশ্নটা করেছে শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকুন, এবং যত সংক্ষেপে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারেন সেটাই উত্তম। অতএব উত্তর দিতে গিয়ে মানে কিছু বাড়তি কথা বলে আরো জটিলতা সৃষ্টি না করা ভালো, জটিলতা সৃষ্টি করা এবং আরো এভিনিউ ওপেন করা ঠিক হবে না। আর ডকুমেন্টস গুলো গ্যাদার করতে হবে প্রপারলি, যেই যে ডকুমেন্টস গ্যাদার করতে হবে আপনি বললেন, তো অনেকেই মনে করেন যে আইআরএস ভুল করেছে, ভুল করে তাদের কাছে চিঠি পাঠিয়েছে। তো এই অবস্থায় নিজের অবস্থান প্রমাণ করতে যে ডকুমেন্টের কথা বললেন, কি কি ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে? কথা বলি, মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে কিছুদিন আগে আইআরএস এর চিঠি পেয়েছিল আমাদের এক ক্লায়েন্ট, সে আইআরএ এনক্যাশ করেছে বিফোর 59.5, অতএব তার 10% পেনাল্টি তার কাছে চেয়ে বসেছিল আইআরএস, এবং ফাইলটা আমরা করেছিলাম, আমরা তার 10% অ্যাড করিনি, যেহেতু তার চাইল্ড এডুকেশনের জন্য এই টাকাটা তাকে আইআরএ থেকে উঠাতে হয়েছিল, এবং আপনি তাহলে কিন্তু 10% পেনাল্টি মওকুফ পান। তো আমরা সেটাকে রেসপন্স করেছিলাম, এবং ও 1098T হচ্ছে তার সাপোর্টিং ডকুমেন্টস, এবং ওই তার মেয়ের জন্য সে কলেজ এডুকেশনের জন্য টিউশন পেমেন্ট এবং আরও যেই এক্সপেন্সেসগুলো ছিল সেই রিসিট সব কিছু সহ আমরা এটার রেসপন্স করেছিলাম, এবং আইআরএস অ্যাগ্রি করেছে 10% পেনাল্টি আর তার কাছে চাইনি। অতএব এই জায়গাটা হচ্ছে যে ডকুমেন্টস কি লাগবে, কি আপনাকে সাহায্য করবে এই প্রশ্নের, আইআরএস যে প্রশ্নটা তুলেছে
সেখান থেকে বের হয়ে আসতে হলে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আমার ট্যাক্স পেয়ার কিন্তু ওটা বুঝেছিল। সে চিঠিটা পেয়েই সে নিজে পড়েছে, আমাকে বলছে পারভেজ ভাই আমি তো এটা মানে এলিজেবল উইথড্রল ছিল, আমি 10% পেনাল্টির হব না, যেহেতু এটা এই পারপাজে আমি ব্যবহার করেছি। ফার্স্ট টাইম হোম বায়াররাও এটা ব্যবহার করতে পারে এটা এই পারপাজে। আয়ারের যদি এনক্যাশ করে তাদেরকে 10% পেনাল্টি পে করতে হয় না। তো আইআরএস যে সব সময় সঠিক তা না, ওদেরও ভুল হতে পারে, কিন্তু ওরা যেটা চাচ্ছে সেটাকে যদি আপনি অ্যাকুরেটলি অ্যান্সার করেন টু দ্য পয়েন্ট এবং কি জানতে চাইছে সেটা যদি প্রপারলি অ্যান্সার করেন, তাহলে আপনি ডেফিনেটলি এগুলোর থেকে রক্ষা পান। তো আপনার কাছে জানলাম আইআরএস আমরা যারা ট্যাক্স পেয়ার আছি তাদের কাছ থেকে যে শুধু টাকা পয়সা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তা নয়, আমাদেরকে সেবা দেওয়ার জন্য, অর্থ ফেরত দেওয়ার জন্যও কিন্তু তারা যথেষ্ট দুহাত বাড়িয়ে থাকে এবং সে কারণে অনেক সেফটি সিকিউরিটি তারা নিচ্ছে। কিন্তু পাশাপাশি আমরা দেখছি স্ক্যামার যারা আছে তাদের দৌরাত্ম্য আইআরএসের থেকেও যেন একটু বেশি মনে হয়। তারা এই ধরনের মানে অপকর্মগুলো করে আমার আপনার মতো মানুষের কাছ থেকে অনেক সময় অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে আপনার কাছে যেটা বলবো যে এই যে বর্তমান যে স্ক্যামার রয়েছেন, ট্যাক্স স্ক্যামার যারা আছেন, তারা কিভাবে স্ক্যামগুলো করে? আইআরএস তো সাধারণত আমরা জানি আইআরএস সাধারণত চিঠি দিয়ে থাকে, টেলিফোন বা ইমেইল বা টেক্সট এই ধরনের কোনো কিছু করে না। এক্ষেত্রে এই সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে আপনি কি বলবেন স্ক্যামারদের হাত থেকে রক্ষা পেতে? রানা ভাই, এটা স্ক্যামারদের থেকে ওরা নিত্য নূতন উপায় বের করে এবং এরা ডেফিনেটলি স্ক্যামার্সরা যারা আইআরএস সেজে টাকা হাতিয়ে নিতে চায় সাধারণ মানুষের থেকে, ওরা কিন্তু আমি বলবো তারা কিন্তু অনেক জিনিয়াস। তারা এমনভাবে পুরো সেট আপটা করে যে কয়েকদিন আগে আমার এক ক্লায়েন্টের সাথে যেটা ঘটেছে, ওকে ফোন করেছে আইআরএস থেকে, ওকে ভীষণ বকাঝকা। তার একটা ছোট্ট, সে এমনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল আছে, তার আবার বিজনেস রিটার্নও আছে। তো ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল নিয়েই তাকে যখন ধরেছে, তো তার বিজনেস ফাইলও আছে এবং ও সন্দেহ করেছে বিজনেস ফাইলে হয়তো কোথাও ভুল ত্রুটি হয়েছে, পারভেজ ভাই হয়তো কোথাও ভুল করছে, না হয় আমাকে কেন বলবে যে এতগুলো টাকা আমাকে পে করতে হবে, না হয় পুলিশ পাঠিয়ে দিচ্ছে। এবং যে কথা বলছে সে অনেক ধমক টমক দিয়ে ওর সাথে কথা বলছে। তো এর মধ্যে শুনলো যে ওরা মানে আইআরএস অফিসে ওরা দুজনের মধ্যে ঝগড়া করতেছে এবং একজন বলতেছে যে একটু সফট স্পোকেন, সে বলছে যে তুমি এই লোকটাকে ফর নাথিং হ্যারাস করতেছো, তুমি একে অ্যারেস্ট করবা, একে পাঠাবা, জানো সে অনেক রেসপেক্টেবল, এই সেই এসব বলে ফোন আমাকে দাও বলে সে ফোনটা নিল। দেখেন কি সুন্দর নাটকটা। হ্যাঁ, এবং ওকে বুঝালো যে দেখো আই এম অন ইয়োর সাইড, আমি আইআরএস এজেন্ট, তারা নিজেদেরকে বিরাট কিছু ভাবে, এই করে সেই করে, আমি এসব কিছুই ঘটতে দিব না, তুমি শুধু আমাকে কোঅপারেট করো। কি কোঅপারেট? বলে যে সে তোমার কাছে যেই টাকা চেয়েছে এটা ওয়ে টু মাচ, আমি এটাকে ব্যবস্থা করতেছি, কমিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ান থিং তুমি প্রমিস করো তুমি ফোন হ্যাং আপ করবা না। আচ্ছা, তখন তো সন্দেহ হয়ে যায়। হ্যাঁ, তো বললো ঠিক আছে আমি হ্যাং আপ করবো না, কিন্তু দেখো সে আমাকে এই করবে সেই করবে বলতেছিল, পুলিশ এই গাড়িতে উঠলো মাত্র, এরকম ইনফরমেশন দিচ্ছিল। কি করতে হবে? বলো যে তোমার পাশে কোনো স্টোর থাকলে যেখানেও যে কার্ড পাওয়া যায়, যেখান দিয়ে টাকাগুলো পাঠানো যায়। তো এই যে দেখেন স্ক্যামার, সে ওর এবং সে বের হয়ে যাচ্ছিল, তার ওয়াইফ তাকে বলছে কোথায় যাও, তো ওয়াইফকে বলছে, আবার ওই ভদ্রলোক যে ফোনে সে বলতেছে তুমি অন্য ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কথা বলতে পারবে না।
এবং ফোন হ্যাং আপ করতে পারবে না। তো সে ওয়াইফ বলছে ফোনটা রাখো, কি হয়েছে বলো শুনি। বলছে না, ফোন হ্যাং আপ করা যাবে না এবং অন্য ল্যাঙ্গুয়েজেও আমি তোমার সাথে কথা বলতে পারবো না। ওয়াইফ হাজব্যান্ডের হাত থেকে ফোন কেটে নিয়ে কেটে দিচ্ছে। কেটে দিয়ে ভদ্রমহিলা আমাকে ফোন করছেন যে পাস ভাই আইআরএস ফোন করছে। আমি বলছি ভাই আইআরএস নেভার কল। আইআরএস কল দেওয়ার আগে অ্যাটলিস্ট আপনাকে 10 বার চিঠি দিবে, তারপর আইআরএস ফোন করবে, মানে কন্টিনিউয়াস কমিউনিকেশন হওয়ার পরে যখন একটা এটা আসবে তখন কল দিবে। আপনাকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আইআরএস কিন্তু কল দিবে না। তো এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন এবং আইআরএস অন দ্য স্পট আপনার কাছ থেকে টাকা চাইবে না। যদি কলও দেয় আপনাকে স্টোরে যেতে হবে না, সেই কার্ড কিনতে হবে না এবং সেই কার্ডের নাম্বারটা তাদেরকে দিতে হবে না, এবং এইভাবে আইআরএস টাকা কালেক্ট করে না। অতএব যে কথাই বলুক, টেক এ ব্রেক। আপনি বলবেন যে না ফোন আমি হ্যাং আপ করতেছি, পুলিশ পাঠাতে হলে আমি বলি তো সকলকে, আমার ক্লায়েন্টদেরকে, যে পুলিশ পাঠাবার আগে ওই যে ফোন করেছে তাকে জিজ্ঞেস করবে তোমার পুলিশ কি কফিতে চিনি খায় কি খায় না। তো কেন পারবে ভাই? আমি বললাম তাহলে ও যদি চিনি ছাড়া কফি খায় আর আপনি চিনি দিয়ে কফি বানায় রাখেন, এটা ভুল হলো না? তো ওকে জিজ্ঞেস করে নেবেন, তখনই ও বুঝে যাবে তার ট্রিকটা কাজ হয়নি অথবা কাজ করেনি। তো অতএব এটা মাথায় রাখবেন যে আইআরএস স্ক্যামার্সরা ওরা দিন দিন নতুন পদ্ধতি চালু করছে। টাকাটা কিভাবে হাতিয়ে নিবে আপনাদের কাছ থেকে, আপনার কেয়ারফুল থাকবেন। আর আইআরএসের চিঠির উত্তর দেওয়ার সময় একটা কথা মনে পড়লো, অনেকের কাছে ডকুমেন্টস যেই ডেডলাইন দেয়া হয়েছে তার মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না, কুড বি ফর মেনি রিজনস। আপনারা কিন্তু অন টাইমে এক্সটেনশনের জন্য একটা চিঠি দিতে পারেন, যে আপনি কেউ হয়তো টাইম বেঁধে দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে আপনি রেসপন্স করতে পারছেন না, আপনি একটা চিঠি দিতে পারেন যে আপনাকে আরও 30 ডেজ অথবা 45 ডেজ এক্সটেন্ড করা হোক, এবং আইআরএস কিন্তু এইগুলোকে খুব ফেভারেবলি কনসিডার করে। আপনি যদি অ্যাডিশনাল টাইম চান, ওরা আপনাকে অ্যাডিশনাল টাইম দিবে। আমাদের হাতে সময় নেই, 1-2 মিনিট সময় আছে, সে কারণে আপনার কাছে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। যে শিডিউলের পরামর্শই একই পরামর্শ, যে ধরেন 2026 সালে ট্যাক্স পেয়ারদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বা 5টি পরামর্শ ট্যাক্স পেয়ার যারা আছেন বা আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য কি পরামর্শ দিতে চান 2 মিনিটে? আচ্ছা, পরামর্শের মধ্যে প্রথমেই বলবো, আমার যারা সেলফ এমপ্লয়েড ভাইরা অথবা বোনেরা ফাইল করেন, ডকুমেন্টসে আমরা কিন্তু অনেক পিছিয়ে। সাপোর্টিং ডকুমেন্টস আমরা ক্লেম করি যেগুলো, সেগুলো এই খরচগুলো ওনারা করেন, এবং আমি কিন্তু প্রায়ই বলে থাকি যে বিজনেস এক্সপেন্স, আপনি সোল প্রোপাইটার হতে পারেন অথবা ছোট ব্যবসা হতে পারে, আপনি কিন্তু বিজনেস এক্সপেন্সটা যদি একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ডের মাধ্যমে করেন, তাহলে আপনার লাইফটা অনেক সহজ হয়। আপনি খুব সহজেই এটাকে প্রডিউস করতে পারেন যে কোনো জায়গায়, এবং আপনি এই ডকুমেন্টসগুলো দেখাতে পারেন। নাম্বার 2, অনেককে দেখেছি যে আজকেই একটা ফাইল করেছি, ইয়াং ছেলে, সে সিটিতে কাজ করে, সে টিচার, সে এডুকেটর। তো তার 96,000 আমার যতখানি মনে পড়ছে তার ইনকাম, তার ফেডারেল ট্যাক্স উইথহেল্ড 0। তো আমি তাকে, গত বছরও তাই ছিল, তার আগের বছরও তাই ছিল, এখন ইনকাম বাড়ছে, তো আমার কাছে মনে হলো এটা 0 কেন। আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, আমি এটা একটু শেয়ার করতে চাই। আচ্ছা, ও বলল আমাকে যে আঙ্কেল,
আমার ইনকাম 96,000, ওরা আমার 10% ফেডারেল ট্যাক্স উইথহেল্ড করতে পারতো, $9,000। এখন আমি যখন ফাইল করলাম, সে ও করে $6,500 IRSকে। তো আমি বললাম যে ও চায় নাই ওর $9,000 সারা বছরের জন্য IRSের কাছে থাকুক। সে বলল যে আমি ফেডারেল ট্যাক্স 0 উইথহেল্ড করি, এই কারণে আমার টাকা আমার কাছে থাকবে, আমি খরচ করব, আমি টাকার মালিক, এবং IRSকে যদি ট্যাক্স দিতে হয় আমি দিব এন্ড অফ দ্য ইয়ারে। তো আমি ওকে বললাম যে খুব ভালো কথা, তাহলে একটা জিনিস তুমি মাথায় নিয়ে নাও পার্মানেন্টলি, তোমার ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডে হচ্ছে 15ই মার্চ, 15ই এপ্রিল না। ও বললো কেন আঙ্কেল? আমি বললাম তুমি এই যে আজকে ফাইল করতেছো, তুমি কিন্তু পেনাল্টি দিবা অনেক। অন টাইম তুমি ও করো, তো তোমার কাছে তো এই সুযোগই ছিল না তুমি অন টাইমে ট্যাক্স ফাইল করবা না। অতএব তুমি এই যে লেট করার কারণে তোমার ফাইলিং লেট পেনাল্টি দিতে হবে এবং পেইং লেট পেনাল্টি দিতে হবে। তো এই পেনাল্টিগুলো সেভ করতে হলে ফ্রম নাও অনওয়ার্ডস তোমার জন্য আমি বেঁধে দিলাম যে ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডে 15 মার্চ। অনেক অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমাদের হাতে সময় নেই, সময়ের ধরতে বাধা, সময়ের সীমানা টপ কোনো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনার সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে IRS-এর এই চিঠি পেলে আমরা কি করব, কিভাবে লড়ব, সঠিক সমাধানটা কিভাবে বিস্তারিতভাবে উদাহরণ সহ দিয়েছেন এবং আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে সত্যি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ TBN-এর দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, IRS-এর চিঠি পেলেই আমরা ঘাবড়িয়ে যাই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্ক্যামাররা কিন্তু নানাভাবে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে, নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা যেন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে সেই বিভ্রান্তের মধ্যে যেন বা চক্করে যেন আমরা না পড়ে নিজেদেরকে আমরা যেন রক্ষা করতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।